সুপ্রভাত বন্ধুরা, কামদেবপুরের ডাঙ্গা মাঠে সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি প্রবীর, দ্য লেজি ব্লগার। আশা করি সকলেই ভালো আছেন। কয়েকদিন আকাশ মেঘলা থাকার পর আজ সকালটা বেশ সুন্দর। সূর্যের মিষ্টি আলোয় চারিদিক ঝকঝক করছে। বেলার দিকে সূর্যের তেজ একটু বাড়লেও এখনও তেমন বাড়েনি। গরমটা বেশ সহ্য করা যাচ্ছে। সে কারণেই ক্যামেরা সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আজ আমি যাব অনেক দূর। সেখান থেকে চট করে বাড়ি ফেরা যাবে না, তাই মনে করে সবকটা ব্যাটারি সঙ্গে নিয়ে নিয়েছি। তবে আজ মনে হয় আমার একটু দেরি হয়ে গেল। আরও একটু আগে বেরোতে পারলে ভালো হতো, কারণ আজ কিন্তু হেঁটে যেতে বেশ সময় লাগবে। বাহ, বাগানের এই নিরিবিলি পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। কেবল কানে একটা হেডফোন আর সঙ্গে ভৈরবী, হংসধ্বনি বা পিলু, ব্যাস, আর কিচ্ছু চাই না। আমি ঘন্টার পর ঘন্টা এই বাগানে বা ছোট দাদুর কাঁঠালতলার মাচালে বসে কাটিয়ে দিতে পারি। আমি খেয়াল করে দেখেছি, কলকাতায় যে প্রবলেমগুলো সলভ করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়, সেই একই প্রবলেম এখানে এসে আমি তার অর্ধেক সময় সলভ করে ফেলতে পারি। মনে হয় এই শান্ত নিরিবিলি পরিবেশের জন্যই এটা সম্ভব হয়। দুপাশের মাঠ এখন একদমই ফাঁকা। ফসল কাটার পর সকলে জমি ভালো করে চষে রেখে দিয়েছে। আর কয়েকদিনের মধ্যে জমিতে ভালো করে জো হলেই সকলে বীজ ফেলবেন। হারু কাকার দোকানে দেখলাম পাটের বীজ বিক্রি হচ্ছে। এখন মনে হয় পাট বোনার সময়। এই জমিগুলোতে মনে হয় পাট বোনা হবে। আমার সামনে ওই যে রতন কাকা হাঁটতে হাঁটতে চলেছেন। উনি তো দেখছি কাঁঠালতলার দিকে যাচ্ছেন। যদিও আমি আজ যাব রাখুদের কলঘর পেরিয়ে সেই বাস্তুতলা গ্রামের দিকে। বাড়ি থেকে বেরোতেও একটু দেরি হয়েছে, তবুও ভাবছি চলুন একবার বুড়ো কাকাদের কাঁঠালতলা ঘুরে যাই। রতন কাকা সেখানে কি করছেন একবার দেখে আসি, তারপর দূরের মাঠে না হয় যাওয়া যাবে। এই তো কথা বলতে বলতেই মাচালে চলে এসেছি। তবে মাচাল তো একেবারে ফাঁকা। রতন কাকাকে দেখছি না। কেবল মাচালের ওপর বস্তায় করে মনে হচ্ছে সার রেখে দেওয়া আছে। হয়তো সামনের কোনো জমিতে সার দেওয়া হবে। বাহ, গাছ ভর্তি হয়ে মুকুল এসেছে। কাঁঠালের মিষ্টি গন্ধে চারিপাশ মো মো করছে। মৌমাছি আর ভোমরার ঝাঁক চারিদিকে উড়ে বেড়াচ্ছে। এই গাছটায় এমনিতেই প্রতি বছর প্রচুর কাঁঠাল হয়। দেখেই তো বুঝতে পারছেন, অনেকগুলো ছোট ছোট এঁচড় বিভিন্ন ডাল থেকে ঝুলছে। অবশ্য এত সব এঁচড় বড় হবে না, কিছুটা তো ঝরে যাবেই। ওই যে দূরে বৈদ্যনাথ কাকার কলা বাগান দেখতে পাওয়া যাচ্ছে। রতন কাকা মনে হয় সেদিকেই গেছেন। বাম দিকে এই যে বিশাল জঙ্গলটা দেখা যাচ্ছে, ওটা মনে হয় বৈদ্যনাথ কাকার। অবশ্য সঠিক জানি না, আন্দাজে বলছি। ওই জঙ্গলে বেশ কয়েকটা শেয়াল থাকে। শেষ বিকেলে এখানে বসে থাকলেই ওদের দেখতে পাওয়া যায়। যাই হোক, এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করব না। চারিদিকে প্রচুর মৌমাছি উড়ে বেড়াচ্ছে। আমার আবার মৌমাছিকে একটু ভয় লাগে। ওদিকে ইয়াসিন আর মাসিদুল মনে হয়
এতক্ষণে মাঠে চলে এসেছে। রোদের তেজও আবার একটু একটু করে বাড়ছে। তাই চলুন পা চালিয়ে সেদিকেই যাই। এদিকে এর আলতো দেখছি বেশ নরম, তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটা যাচ্ছে না, পা টিপে টিপে চলতে হচ্ছে। বাম দিকের জমিতে ধান বোনা রয়েছে, দাঁড়াতেও অল্প অল্প জল আছে, সেই জন্যই আল একটু ভিজে। ধান চাষে প্রচুর জল লাগে। ধানের জমিতে চাষের প্রথম দিকে সবসময় জল ভর্তি করে রাখতে হয়, না হলে গাছ হলুদ হয়ে যায়। জমিতে ধান লাগানো থাকলে সেই জমির আল দিয়ে হেঁটে যেতে আমার একটু অসুবিধা হয়। আলে কাদা থাকে বলে যে কোনো মুহূর্তে পা পিছলে আছাড় খাওয়ার সম্ভাবনা, সাবধানে পা ফেলতে হয়। যাই হোক, এই আলটুকু আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই। পুরো পথে ক্যামেরা অন করে রাখলে ব্যাটারি শেষ হয়ে যেতে পারে, তাই আগে ইয়াসিনদের কাছে পৌঁছই, তারপর আবার ক্যামেরা অন করা যাবে। এই দেখুন, এদিকের পুরো মাঠ ধান লাগানো। কাকার পটা জামাই দুটো আমরা শুধু ফুলের চাষ না, মাছটা ফুলের আল্লাহ। ওইখান থেকে ক্যামেরা হয়ে যায় সব, টিভিতে দেখতে পাবি। লালগুলো কি আলাদা হচ্ছে নাকি? আমি ওইটা ছেড়ে দিচ্ছি, আমাকে দিচ্ছি। মাসিদুল আর ইয়াসিন দুই ভাই, দুজনেই ওদের জমিতে লঙ্কা তুলছে, ছোট ছোট হাতে কিন্তু নিপুণভাবে। মাসিদুল বড় আর ইয়াসিন ওর ছোট ভাই, বড় ওয়ানে পড়ে। অবশ্য ইয়াসিন মাঠে লঙ্কা তুলতে আসেনি, ও তো ঠিক মতো লঙ্কা তুলতেও পারে না, জালি লঙ্কাগুলো তুলে ফেলছে। ওর যা বয়স সেটাই স্বাভাবিক। আজ সকালেও স্কুলে গিয়েছিল, সেখান থেকে ফিরে এখন ও দাদার জন্য মাঠে টিফিন কৌটো করে খাবার নিয়ে এসেছে। মাসিদুলের একটা ছোট বোনও আছে, ইগনিমা খাতুন। ও সবার ছোট। ইগনিমা খিচুড়ি স্কুলে পড়ে। এগুলো কাল সকালে বাজার যাবে নাকি? কাল সকালে যাবে, বিকালে যাবে। বেথর বাজার বিকালে হয়। বেথুয়ার বাজার বিকালে হয়? আচ্ছা, মানে বেথুয়ার তাহলে বিকালের বাজার আজকে বিকালেই চলে যাবে? আচ্ছা। আর দাঁইহাটে সকালে হয়। দাঁইহাটে সকালে হবে। দাঁইহাটে নিয়ে গেলে ওরা ট্রেনে করে নিয়ে চলে যায় কলকাতা। ট্রেনে করে কলকাতা যায়, হ্যাঁ। আর এই বেথায় ওখানে বিশাল এলাকার মাল জড়ো হয়, ওরা লড়াই করে নিয়ে যায়। ও বেথুয়া থেকে লরি করে যায়? মানে আপনাদেরকে হয় বেথুয়া, তা নাহলে ডাইহাট পৌঁছে দিয়ে আসতে হবে। আর এখানে আরও নাই যে বেথা যেতে হবে, না হলে দাঁইহাট, না বেথুয়া, কাটোয়া। আচ্ছা।
সবজি চাষের এটাই একটা ঝামেলা না, প্রত্যেক দিন আপনাকে আড়তে পৌঁছাতে হবে। ওই সাইড যাই। মাসিদুল একটু বিরতি নিয়েছে, মনে হয় ও খেতে গেল। ইয়াসিনও ওর দাদার সাথে গেল। চলুন চট করে ওদিকে একবার যাওয়া যাক। খেতে বসার আগে ওদের সাথে আরও একটু ভালো করে আলাপ করে আসি। কি নাম তোমাদের? মাসিদুল। হ্যাঁ, মাসিদুল। মাসিদুল। মাসিদুল কি? মাসিদুল তো শুধু হয় না। মাসিদুল শেখ। মাসিদুল শেখ। আর তোমার নাম? ইয়াসিন শেখ। ইয়াসিন শেখ। মাসিদুল শেখ, ইয়াসিন শেখ। এই 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 বাসুতলাতে থাকো? ওই তো আমাদের ওই বট গাছটা দেখা যাচ্ছে না? হ্যাঁ। ওই ও, আর স্কুল? স্কুলের ডান্ডি। স্কুল ডাইনিংয়ে যেতে হয়? ও, আজকে স্কুল ছুটি না? আজকে ছুটি নয়। তাহলে? ছুটি করেছি। ও, ছুটি করেছো এখানে মাঠের কাজের জন্য? ও আচ্ছা, ঠিক ঠিক ঠিক, ছুটি করেছো, এখানে শেষ হয়ে গিয়ে আবার কাল থেকে স্কুল যাবে? কালকে কি বার? কালকে শুক্র। কিসের? ও তাই? এক বস্তায় কতটা ধরে? ও, তোমাদের মানে 30 কেজি যদি লঙ্কা তোলো তাহলে 3 4 12 120 টাকা। 120 টাকা হবে। হ্যাঁ ঠিক ঠিক। ও, কত জল তেষ্টা পেয়েছে, রোদে রোদে কাজ করছে। এক্ষুনি এলো? খাবার এলো। ও তোমার ভাই? ও তোমার ভাই কোন ক্লাসে পড়ো? টুয়ে? বড় মানে? আচ্ছা আচ্ছা, বাহ। আমরা 2 ভাই 1 বোন। তোমরা 2 ভাই 1 বোন? তুমি বড়? আমি বড়। আর তারপরে তোমার থেকে ছোট বোন? হ্যাঁ, সবার থেকে ছোট। সবার থেকে ছোট মানে ওর থেকেও ছোট? ও, তার মানে প্রথমে ভাই, তারপরে দাদা, তারপর ভাই, তারপর বোন। আচ্ছা, বোনও স্কুলে পড়ে? বোনের নাম কি? ইগনিমা খাতুন। ইগনিমা খাতুন। আচ্ছা, বাহ, খুব ভালো খুব ভালো। চলো নাও, কাজ ফাজ করে নাও। সবাই পালাবে। 4টে তুলে সবাই পালাবে। এবার রোদ বেড়ে গেছে তো আর কাজ করা যাচ্ছে? এদিকের এই মাঠগুলো বাস্তুতলা গ্রামের কাছাকাছি। বেশিরভাগ জমির মালিক বাস্তুতলা থাকেন। মাসিদুলদের বাড়িও বাস্তুতলা গ্রামের বড় বটগাছের কাছে, কিন্তু ওদের স্কুল ড্যাংডেঙে গ্রামে। আজ মাসিদুল স্কুল যায়নি। মাঠের লঙ্কা তুলবে বলে ও আজ একদিনের জন্য স্কুলে ছুটি নিয়েছে। কাল থেকে যথারীতি ও আবার স্কুলে যাবে। এদিকে রোদের তেজ একটু একটু করে বাড়ছে, সেই জন্য মাসিদুল ভাইকে এই গরমে মাঠে বসে না থেকে বাড়ি চলে যেতে বলছে। কিন্তু ইয়াসিনের দাবি অন্য, বেশ জোরালো দাবি। ও দাদার কাছে 5 টাকা চাইছে। মোট 20টা লঙ্কা দাদাকে তুলে দিয়েছে তার পারিশ্রমিক হিসাবে। দাদার কাছে ছোট ভাইয়ের আবদার বলতে পারেন। দাদা অবশ্য ছোট ভাইয়ের এই আবদার মেনেও নিয়েছে। বিকেলবেলা ভাইকে 5 টাকা দেবে এই শর্তে। এটা কতটা জমি হবে? এইটি 10 কাঠা। 10 কাঠা? 10 কাঠা মানে হচ্ছে আপনার হাফ বিঘে? হ্যাঁ, 20 কাঠায় বিঘে তো? 20 কাঠায় বিঘে, 33 শতকে 1 বিঘে। 33 শতক 20 কাঠাতে বিঘে। এটা হচ্ছে আপনার 10 কাঠা। ও ছোট তো আর পারছে না রোদের মধ্যে।
বাড়ি যাও বাবা, রোদে ওরম ভাবে করে না, যাও বাড়ি যাও। যা দেখো তো চলে এগুলো কি? শুয়া শোয়া? ছাগলে খাবে ও আচ্ছা, এগুলো ছাগলে খায়। ঠিক আছে কাকার তো দুটো মেয়ে বলা, দুটোই তো মেয়ে, একটা কাঁটা দিয়ে দিচ্ছে আর একটা কলকাতায়। তাহলে মেলায় মাঠে মাঠে শ্বশুরের সম্পত্তি পাবে, তাও তখনই দেখবো তখন কত কি লাগবে। শ্বশুরের সম্পত্তি শ্বশুর জানে, আমি কি করব শ্বশুরের সম্পত্তি নিয়ে? শ্বশুর মরি গেলে তোমরা, তোমাদের তো মালিক আবার কেন না না, কেলে বলতে কেলে বেশি তোমরাই নেবে। ও সে শ্বশুরের মেয়ে বুঝবে, আমার কি তাতে, তাই না? মাঠের মর্ম বুঝে যাবো না, না ওনাদেরও চাষ আছে তো। শ্বশুরের সম্পত্তি শ্বশুরের মেয়ে জানে, শ্বশুর জানে, আমি কি করব? বেলা অনেক বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে রোদের তেজ। ইয়াসিন এবার বাড়ি যাবে, কিন্তু তার আগে নিজের প্রিয় ছাগলের জন্য মরিচের জমি থেকে ইয়াসিন কিছু শোয়া ঘাস তুলে নিয়েছে। এই ঘাস নাকি ওর ছাগলের খুব প্রিয়। অবশ্য ঘাস খুব একটা বেশি নয়, সামান্যই। বাড়িতে ছাগলের জন্য এক বোড়া ঘাস রয়েছে। এই ঘাসটুকু ইয়াসিন প্রিয় পোষ্যর জন্য শখ করে নিয়ে যাচ্ছে। এই যে দুই ভাই ঘাসগুলো পরিষ্কার করে কেটে নিয়ে আটি বাঁধছে। শোয়া ঘাস নিয়ে এটা কি আঁটি বাঁধা হচ্ছে? ওগুলো কি? দাদা দাদা লই ঘাস করে লি চাকরিয়া দিলি বাড়ি চলে যাওয়া। ওইটুকুতে ছাগলের তো কিছু হবে না? এই গাটা তার খাওয়া আচ্ছা, এক গুড়া ঘাস আছে। আবার আইবো ওইটা দে দেখে দা মেলা তুলে ফেলেছে তো তু বাড়ি চল আমি তুলি গা। মধ্যেখানে ওখানে কি পেঁয়াজ লাগানো নাকি ওটা? রসুন, ও রসুন লাগানো। ভাটি আছে। লঙ্কার জমিতে মধ্যেখানে রসুন লাগানো আছে। আচ্ছা, ওই কটা রসুন ওটা কি মানে বাড়ির খাওয়ার জন্য? বাড়ি খাওয়া দিন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। ওটা ভাটি আছে, ভাটিতে লাগিয়ে দিয়েছি, মানে জলটা এদিকেও এদিক ওদিক যাবে না, ওদিকে যাবে না, আটকানো আছে জলটা ওইখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখানে রসুনগুলো লাগানো আছে। লঙ্কার জন্য তো অনেক কিছু, ওই দু চারটি খাওয়ার জন্য অনেক কিছুই হয়। ওই পেঁয়াজ, রসুন, দু চারটি টমেটো, অনেক রকম হয়। টমেটো কোথায়? ওই ধারের দিকে আছে না? ভিত্তি দু চারটি ঝাড় আছে খাওয়ার জন্য, বাড়ির খাওয়ার জন্য। ঠিক ঠিক। মাঠ এখন ফাঁকা, পাট হবে, সব আমার মনে হয় পাট লাগানো হবে না? পাট লাগাবে আপনার এই লঙ্কা তো থেকে যাবে? না, লঙ্কা জ্যৈষ্ঠ মাস পড়বে, লঙ্কা শেষ হয়ে যাবে। ও, জ্যৈষ্ঠ মাসের পরে লঙ্কা শেষ হয়ে যাবে, তারপরে আবার নতুন গাছ করতে হয়? আর নতুন গাছ আবার আষাঢ়ি লঙ্কা হবে, আপনার শ্বশুর গ্রামে বেশি হবে। আচ্ছা, আষাঢ়ি লঙ্কাটা আমার শ্বশুর এলাকায় বেশি, ডেঙ্গা জমি হতে চায়। আচ্ছা, ডেঙ্গা জমি ছাড়া হবে না, ডেঙ্গা জমি ছাড়া হবে না, মরে যাবে। মরে যাবে। এদিকটা একটু নিচু না? হ্যাঁ, এদিকে নিচু, আস্তে আস্তে নিচু সব। আস্তে আস্তে নিচু হয়েছে এদিকটায়। ডেঙ্গা হয়েছে, এই কান্দিক ফুটটা ডেঙ্গা।
ওখান থেকে দাঁড়িয়ে বুঝতে পারবে না আমাদের রাস্তা। হ্যাঁ আমার মনে হচ্ছে তাই দেখে, এদিকটা একটু নিচু নিচু মনে হচ্ছে দেখে। রাস্তাটা লেসা মনে হচ্ছে না হ্যাঁ আমাদের এই এই মাঠ নিচু যত যাবে এদিকে সব লেসা হয়ে যাবে। ওই জন্য কান্দিপুরের 1-1.5 বিঘে এই আষাঢ়ি লঙ্কা চাষ হয়। ওই আমাদের গ্রামের একটা ছেলে তো কই এতে থাকে ওই মায়াপুর। আচ্ছা সে এত লেতরা হয়েছে, সে পোলট্রি মুরগিও বাচ্চা এখন বলছে বাইরে এসে বলছে এই করোনা লোক চালাক হবে না, সে এমন হয়ে গিয়েছে। আমাদের গ্রামে একটা ছেলে, ওইখানে ছেলেটা মায়াপুরি শ্বশুর বাড়ি। আচ্ছা সে ছেলেটা মামার বাড়িতে মানুষ হয়েছে, আচ্ছা এইরকম হয়েছে দিয়ে এরকম হয়ে গেছে। দিদা বলছে বাড়ি লিয়াই দিয়ে মাঠ বলবো হাটটা নাহলে আমি ছেলে খুঁজে পাবো না। আর তার বাবা বলছে ওইখানেই থাক, বলছে ছেলে খুঁজে আমি পাবো না, সেগুলি মাঠ বাড়ি লিয়া। সে ঘর থেকে বেরোই না 24 ঘন্টা, তার মামারা ঘরে পুড়ে থাকে, স্কুল আর বাড়ি দিয়ে এমন হয়ে গিয়েছে। সে অর্থাৎ মেরে গিয়েছে পয়সা। সেই তার দিদা বলছে, তার দাদু বলছে বাড়ি নিয়ে এসো, আমার দরকার নাই, এইখান থেকে ম্যাট্রিক পড়াবো, এইখানে নিলে চালাক হবে। 16-17 বছর বয়স, সে এমন হয়ে গিয়েছে। সে এরকম হয়ে গিয়েছে, দৌড়তে পারে। সবজি চাষে পরিশ্রম একটু বেশি হয়। সব সময় গাছ যত্নে রাখতে হয়, পরিমাণ মতো জল দেওয়া, সার দেওয়া, ভিটামিন তেল দেওয়া, পোকা মারার বিষ তেল দেওয়া, এসব চলতেই থাকে। একটু এদিক ওদিক হলেই ফলন কমে যায়। আর সব থেকে পরিশ্রমের কাজ হলো 1-2 দিন অন্তর ফসল তুলে নিয়ে গিয়ে পাইকারি হাটে অথবা আড়তে গিয়ে বিক্রি করে আসতে হয়, না হলে জমিতে ফসল পড়ে থেকে বেশি পেকে যায় বা শুকিয়ে যায়, যার কোনো দাম পাওয়া যায় না। ধান, গম বা রবি শস্য চাষে এই খাটুনিটা নেই। 3-4 মাস পর ফসল পেকে গেলে একেবারে ফসল কেটে ঝেড়ে বেছে ঘরে তোলা যায়। সে কারণে সবজি চাষে লোকবল বেশি লাগে। সবার দ্বারা সবজি চাষ করা সম্ভব না। তবে সবজি চাষে পরিশ্রম যেমন আছে, অর্থ উপার্জনও অন্য চাষের তুলনায় বেশ বেশি। ওদিকে বাকি আছে নাকি? হয়ে গেল? হ্যাঁ বাকি ছিল আর কতটা আছে? হয়ে গেল? হ্যাঁ আবার শ্বাস দিবি। কি কর বাড়ি যাওয়া? তা কি করবো? বাড়ি কি করবো? কাজ আছে নাকি দেবো? হ্যাঁ কাজ তো আছে, কি গা হাত ধোবো দিয়ে নষ্ট করবো, দিয়ে খাওয়া দাওয়া করে গা গড়াবো, দিয়ে আবার কাজে চলে যাবো। কটায়? 3টে দিকে বেরোবো। দেবগ্রাম যাবো না? আজই দেবো না, আজকে দেবো খাবো না, আজকে মাছ ফাছ দেখতে হবে। যাবো কালকে, যাবো কালকে রেস্ট আছে, কালকে যাবো কাজে? খালি দাম আছে তোদের ভাঙালে হয়তো নাম লাফির পোনা না? কত 60 50 টাকা না, মাল তো এই কোটি এই 25 কেজি হবে। মাল ই হয় না তো, তোমার পুষ্ট হয় না, যা হয় এখন কিছু করার নাই বুঝলি। ওই জন্য তো দিয়ে আসছে। আবার পোষ রং খেলা দেখি পাচ্ছি, রং খেলার পর কিন্তু এবার দাম থাকবেই, দাম থাকবে, খাই ছোটো হবে যদি সার দুটো দিয়ে দিবি বুঝলি। সেমনি আর দিবি না নাই যে দাম সারে। হ্যাঁ সবজি লাগানো বিশাল খেলা। তবে এক পক্ষে করেছে, আবার এক পক্ষে খারাপ আছে।
ওইসব জাতীয় ওই লক্ষ্মী ভাণ্ডার, বাদ্য ভাতা, ওই তোমার এই জমি ভাষা টাকা না দেয়, সারে যাতে ভর্তুকি দেয়, তবু চাষি বাঁচছে। আসলে লক্ষ্মী ভাতা দিতে গিয়েই তো সারের দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্যই সব এরকম অবস্থা করে দিচ্ছে সরকার, সব ভুল করছে। লক্ষ্মী ভাতা টাকা আসবে কোথা থেকে? ওই সারের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে। ও টাকাটা দেওয়া বিশাল ভুল কাজ করেছে সরকার। এবার সারের দাম বাড়লে সব থেকে, সার এবং তেল আর কারেন্টের দাম যদি বাড়ে, সব থেকে ঝামেলা তো চাষির। চাষির ঝামেলা, এবার 5টা গরিব মানুষ তো করেই খাবে। হ্যাঁ। আস্তে আস্তে মানে এবার স্কুলে যাচ্ছে, এখন চাষি স্কুল যাচ্ছে, তার মানে কি চাষ বন্ধ করে দিচ্ছে। মানে চাষি ঠান্ডা তো সব মহল ঠান্ডা, আর চাষি যদি দুর্বল হয় না, সব মহল দুর্বল। তার মানে কি তারটা উপর মহলে লাগুক, খাবার পাবে না তার আগামী দিন। চাষি চুপ করে 10 কেজি 5 কাটা কায় করবি, চাল ধান করবে না, সব দিক টান করবি, টাকা বড়রা টাকা ভেজে খাবে। আপনাদেরকে 8 বছরে 100 টাকা চালিয়ে গেছে খেতে হবে। না, আমাদের এখনই তো একটু ভালো চাল যেটা, সেটা আপনার 60-65। একটু যদি ভালো চাল খেতে হয়, তাহলে ধান চাই নাই তো আমাদের মাঠে প্রত্যেকদিন চাষি যদি ধান কিনে চাল কিনে খায় তাহলে কি অবস্থা? সেটাই তো আমি দেখছি। এবার কামদেবপুরে সবাই দেখছি ধান কিনে খাচ্ছে। আমার এই মাঠটা করে টোটাল ধান থাকে, তাহলে আমার কম করে, আমি ছোট চাষি হলে আমার 4 বিঘে থাকে, হ্যাঁ, আমি 1.5 বিঘে করেছি 10 কাটা খাওয়ার জন্য, 1 বিঘে বিক্রি করি। 1 বিঘে বিক্রি। ঠিক আছে, হুম। তাহলে এই আমার মতো চাষি 3 বিঘে 4 বিঘে ধান করে, সেখানে 10 কাটা বিঘে বাকিটা বিক্রি হয়, তাহলে কত ঘাটতি। সেই সবাই যদি এইভাবে চলে তাহলে কি করে, টান তো লাগবেই, বুঝতে পারবে যে চাষাকে শান্তি। আর শুধু লোন, এটা করো সেটা করো দিয়ে চাষি কোথায় বাজাবে? এমনিতেই তো সব বছর ভরসা থাকে না ঠিকঠাক, ফসলের ভরসা ঠিক নেই। না, না। আজকের মতো লঙ্কা তোলা শেষ। বেলা অনেক বেড়েছে। যেটুকু লঙ্কা তোলা হয়েছে তা আজ বিকালের মধ্যেই দাঁইহাটার আড়তে পৌঁছে দিতে হবে, না হলে লঙ্কা পচে যাবে, দাম পাওয়া যাবে না। 10 কাঠা জমির ভাটির একধারে আজ 6 পাই লঙ্কা তোলা হলো। প্রায় 1.5 মণ পৌনে 2 মণ লঙ্কা হবে। নষ্ট হলে অনেক টাকা লস, তাই সকলে তাড়াহুড়ো করছেন। বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া করেই আবার আড়তে যেতে হবে। মন্ডা মিঠাই এখন খাওয়াইলো না গো, এত মরিচ নিয়ে গেল। ওদিকে আবার ওমের দাদু বুড়ি মায়ের জমিতে চাষ দেবেন বলে জল ধরিয়েছেন। রফিক ভাইও সঙ্গে আছেন। পাশের একটি জমি রফিক ভাই চাষ করেন। মনে হয় ভাইও সেই জমিতে জল নেবে। এই জমিটা রাখুদের কলঘর থেকে অনেক দূরে। পাইপ ফেলে জল দিতে গেলে অনেকটা পাইপ লাগে। সে কারণেই ওমের দাদু কাছাকাছি অন্য একজনের কল থেকে পাইপে করে জল নিচ্ছেন। চলুন এবার সেদিকে যাওয়া যাক। লঙ্কা তুলছি। হুম, ওদের জমি ওটা? হ্যাঁ হ্যাঁ, এদেরই জমি? না না, ওদের ওদের জমি। এদের কলঘরটা? এদের ঘর বা এই জমিগুলো, এই জমিগুলো, এইগুলো। এটা কি ওই রফিকদের গ্রামেই থাকে? হ্যাঁ হ্যাঁ, ও বাড়ির কাছেই বাড়ি। ওই আমাদের বাড়ি থেকে যেরকম ওই ঘরের সারের দোকান, হুম। এরা 3-4 ভাই। ওটা কি 2 ভাই না বাবা ছেলে? এই ছোট ভাই।
চাষ ওরা বেশি করে প্রতি বছর বছর সবজি করে না হুম। আর ভালো হচ্ছে না বলে বললে এক বছর তাও এই পেঁয়াজ ফেঁয়াজ এটা ওটা পাঁচটা লাগিয়েছে পটল ফসল হ্যাঁ এটা ঠিক, একঘেয়েমি প্রত্যেক বছর একই সবজি চাষ হলে হবে না, হবে না। ফলন কমে যাবে। আপনার এটা আর কত দূর? এ আর করি ওই ওই যেখানে ছেড়ে দেবো সেদিন তো আর জল যাবে না, এখন খরা নিতে গড়িয়ে যাবে যাবে না। ওই পেঁয়াজের ফুল না? হ্যাঁ ওই বড় বড় এটা সবই পেঁয়াজ, ওইটা রসুন। বড়টা রসুন, হ্যাঁ লম্বাটা, আর এগুলো ধনে। এই তো ধনে। আমি একটা জমি দেখাই, বুড়ি মাছ জমি দেখাই। এই কচু লাগিয়েছে, এটা গোবর সার দিয়ে। হ্যাঁ দেখুন। এই জমিটা সেই হ্যাঁ। বলছে না, সেই মুসলমান দিয়াস। ও সেই 15 কাঠা। হ্যাঁ এটা জমি ভাগ করতে হবে, মনে হয় 15 কাঠা বেশি হবে, আমাদের কম হবে। তখন তো এমনি আঞ্জাতে ভাগ করা হয়েছিল, এটা আমি দিয়ে নিয়েছি ভাগ করি। ও গুটিয়ে বাড়ি নিয়ে যান, ও হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে গেলে এগুলো ভিজি ভিজি করতে। হ্যাঁ ওই শুকিয়ে ফেঁকে দিয়েছে না, দিয়ে জল পাশ থেকে জল চেয়ে চলে আসছে। আমাকে দুটি গাছ নিয়ে যাচ্ছে একে বললে এর সঙ্গে 10-20 হাজার টাকা পা দিয়ে করতে ঝামেলা কে আছে? কিসের বললে? কি বললে? এটা না, হ্যাঁ আমি যদি বলি ঠিক ঠিকানা দেবো চল আমার সঙ্গে, না সে টাকার দরকার নেই, সে ও যদি নিয়ে নেয় সে নিয়ে নেবেন। ও গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে কী করবেন? ও টাকার দরকার নেই। না আমি কথার কথাই বলি। সে যদি বলে সে সে দিয়ে দিতে পারেন। না না ও তো নেবেই, ও তো খুঁজছে লোকজন, ও তো ওদের কাছে আগে গিয়েছে, ওর কাছে আগে গিয়েছিল, দিয়ে সবটাই বায়না করছিল, এই টাকা দিতে পারিনি, হয়নি। দিয়ে আমি গিয়ে বললাম সবটা কী কী লেগেছে। না সে যদি নেয়, এমনিতেই বলছেন সে গরিব মানুষ, সে ইয়ে করবে জমি দেয়, জমি জায়গা তো নাই, খেটে খুটে খায়। তাহলে আর সে গরিব মানুষের পেটে লাথি মারতে আছে? ভগবান সহ্য করবে না। আজকাল সবাই তাই তো করছে। তো সে যে করে করুক, 50,000 টাকা খেলো না, সে কিছু করার নেই। একটু বন্ধ করে দিয়ে পাইপটা ঘুরিয়ে দিবি। সে যদি নিতে চায় ও আপনি আমার বাড়িতে নিয়ে যাবেন, কোনো চিন্তা নেই, আমি তাকে বাড়ি দেখিয়ে দিয়ে আসবো। আরে এখানে তো আগে এর সঙ্গে যোগাযোগ করতে হবে, কার সাথে? লেখাপড়া করবে। না লেখাপড়া করবে কি, আগে তো বিধানবাবুর সঙ্গে কথা বলবে। হ্যাঁ। সে তো ফোন নাম্বার নেবে, হ্যাঁ সে ফোন নাম্বার নিয়ে বিধানবাবুর সঙ্গে কথা বলুক ডাইরেক্ট। নাহলে যদি বলে সে, আমি তাহলে বলে দিচ্ছি কথা দিয়ে, সে তার জমির দাম ফাম কি না হয় সে তখন সরাসরি কত টাকা পয়সা। দালালে খাইতে পারে। হ্যাঁ তাহলে দরকার কি দেওয়া। বন্ধ করে দিয়ে পাইপটা ঘুরিয়ে দিবি না, না নেবি না। আরে ভিজে যাই গাটা গিয়েছে, যদি না নিয়ে তাহলে বন্ধ করে আমি গুটিয়ে দিয়ে চলে যাবো। দেখ আর যদি নিস তাহলে ধরিয়ে দেবে, দুই পাইপ ভাই গুটিয়ে নিয়ে বাড়ি যাবো, আমার ঠিকই গিয়ে খেয়েই আসে না। বাড়ি যা হয়
কম লাগবে তোর জল। কি হলো? লাইন চলে গেল। হ্যাঁ না ওই নামিয়ে দিয়েছে, কে আছে? কেউ তো নেই। তাহলে লাইন চলে গেছে। বন্ধ করে নাকি রে? দেখ ঘুরিতে আমি দেখি তাহলে বন্ধ করি কিনা। তুই নেবি কি? বন্ধ করে দিলি? হ্যাঁ রফি নেবো বলছি যে একটু ওই ভুঁইটা পাশেরটা ও অর্ধেক ভিজে গিয়েছে। তাহলে পাইপ ঘুরিয়ে দিই আর একটু চালিয়ে দিই, আর পাইপে ঘুরিয়ে দিই। এই দেখ ঘুরিয়ে দেয় নিস তো। মাটি শক্ত পায়ে ই হচ্ছে না। দেখ হ্যাঁ হ্যাঁ এই ডেঙ্গাটা বসিয়ে দে, দিয়ে চালিয়ে দে। চালিয়ে দিয়েছে না? যায়নি, যায়নি। আমি চালিয়ে দিয়ে আসি। ডান দিকের জমিটা মানে যেটা জল ভর্তি হয়ে গেছে সেটা মনে হয় ওমদের, আর তার পাশের জমিটা মানে যে জমিটায় রফিক ভাই এখন জল দিচ্ছে সেটা মনে হয় রাখুদের। কিন্তু রাখু ওই জমিতে এবার চাষ করছে না, ওটা রফিক ভাইকে দিয়েছে চাষ করতে। সেজন্য রফিক ভাইও জমিটা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছে। বাহ, দেখুন কত বক জমিতে পোকা খাবার জন্য চলে এসেছে। জমিতে একবার জল দিলেই শুকনো মাটির ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আসে। যেটা বলছিলাম, রবি চাষের পর জমি বেশ কয়েকদিন খালি পড়েছিল। এতদিন জমিতে জল ছিল না বলে মাটি ফেটে শুকনো হয়ে গিয়েছিল, তাই জমিতে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হলো। কয়েকদিন পরে জমিতে ঠিকমতো জো হলে ভালো করে চাষ দিয়ে নতুন ফসল বোনা হবে। এখন তো মনে হয় ধান লাগালে নামলা হয়ে যাবে, তাই মনে হচ্ছে দুটো জমিতেই একসাথে পাট লাগানো হবে। অথবা আমি ভুলও হতে পারি, দুজনেই হয়তো তিল বুনবেন। তোর তাড়াতাড়ি হয়ে যাবে, তোর চুঁচবে না কোনো ধারে জল। এইটাই তো 5 কাঠা ভিজে গেল। তাহলে হোক গুটি নিয়ে বাড়ি যাস হবে না? আবার আসতে হবে, আসতে আসতে হ্যাঁ এটাই বল। শোন, এইটা ছোটো কাঠটা আর ওইটা ঘেরার সামনেরটা, তো গুটি নিয়ে বাড়ি চলে যাবে। একটা রোল হবে বলে। চল আমরা আস্তে আস্তেই তো হয়ে যাবে। তোমাকে এতটা যাবো আসবো। হ্যাঁ তাহলে আমি বলছিলাম দুটো গুটি যাবো দাদা। হ্যাঁ আর ওটা ওই খুঁটি আমার হ্যাঁ লালটা হচ্ছে না, আর ওই চামটা গেরার ওই সব একসঙ্গে বেশি জড়িয়ে নিয়েছে। কটা বাইরে? 12টা 12:30 হবে। ও তাহলে তো ছুটি টাইম আবার আমি আসবো তোকে। একটানা হেঁটে এসে
বিশাল মাঠ পেরিয়ে আমরা কাঁঠালতলা পৌঁছে গেছি। কেবল সামনের দুটো মাঠ পার হলেই বাড়ি পৌঁছে যাব। এই দুপুরে মাঠে কেউ কোথাও নেই, চারিদিক ফাঁকা। এমনিতেই মাঠে এখনো নতুন চাষ শুরু হয়নি, তাই লোকজন একটু কম। তার ওপর এখন প্রায় 1:45 বাজে, সাথে ঠাঁ রোদ। এই গরমে কে আর মাঠে বসে থাকবে? সকলেই প্রায় বাড়িতে পৌঁছে বিশ্রাম করছেন। আমরাও যত তাড়াতাড়ি সম্ভব পা চালিয়ে বাড়ি চলেছি। গরমে একটানা অনেকটা পথ হেঁটে এলাম। এবার জল তেষ্টা পাচ্ছে। বাড়ি পৌঁছে একটু বিশ্রাম নিয়ে আগে জল খেতে হবে। আজ অনেকক্ষণ রোদে ছিলাম, তাই সঙ্গে সঙ্গে জল খেলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। তবে আজকে অনেকটা পথ হাঁটা হয়েছে। সকালে একটু ভারী জল খাবার খাওয়া হয়ে গিয়েছিল। এতটা রাস্তা হেঁটে অনেকটাই ক্যালোরি খরচা করানো গেল। যাই হোক, প্রায় বাগানের কাছাকাছি পৌঁছে গেছি। একবার বাগানে ঢুকে পড়লে অতটা রোদ আর লাগবে না। ওর গাছ হচ্ছে ওই ধরে ওই ভাবে একটা। ওই ধারেরই কোনো গাছ হ্যাঁ বলছে না। বেশি করে ওসব আম তখন লাগিয়েছিল, খুব পাচ্ছি না সেসব গাছগুলো বেশি দিয়ে বলে। ওই রাস্তা থেকে এইটাতে ডুবে দেয়, তারপর আগে সুশীলা ফেরি, তারপর ডুবে ওদিকটা ভাব নাই একটা দুটো দাম 3টে ভাব। কাঁঠালতলা, আমতলা পেরিয়ে চলে এসেছি। সামনে বাঁশবাগান পেরোলেই বাড়ি। এদিকে মারুফ ভাই দেখছি এখনো বাগানে বসে রয়েছেন। মনে হচ্ছে ওদের ট্রাক্টর এখনো আসেনি। বাঁশ কি হবে কি? কলা গাছ বাঁধা লাগবে। ছবি দিতে হবে। কলা লাগানো দিতে হ্যাঁ 10,000 টাকা তো বাঁশ হিটে দিতে হবে। সে তো লাগবে। 10,000 টাকা বাঁশ লাগছে, 50,000 টাকা মাল হবে না? 50,000 টাকা মাল যে 10,000 টাকা খরচে হয়, বুঝলে? 2 দিন ধরে কাটছে, এগুলো ধরতে গেলে অত ধরতে গেলে হবে, সব ধরতে হবে। তাহলে চাষ আবার আবার সেই গর্ত করতে হবে, এইগুলো বসাইতে হবে। তাহলে চাষ করতে হবে না। চাষ করে হিসাব করে দেখবা, ধান চাষ করবা, না ধান দিদা- চাষ করতে হবে। দেখবা আওর একটা আওরটা তাকে হিসাব করে দেখো, কিছুই নাই। একটা আওর যখন নেবা না, সে 80 টাকা হিসাব করে নেবা, হ্যাঁ দেখো কিছুই নাই। হ্যাঁ এখন তো 10 টাকা একটা আটির দাম। সে আওরটা নিয়ে হিসাব করে দেখো, কিছুই থাকবে না। তাতে তো ধান চাষ করতে হবে।
60খানা বাঁশ, 60খানা বাঁশ। কালকে 30টা কেটেছে, আজকে 30টা, 60খানা 700। 6000 টাকা প্লাস এই কাটার মজুরি। 3টে লোক কালকে থেকে সারাদিন করছে কাজ। কাল 3টে লোকে কেটেছে, হ্যাঁ আর 3টে লোক, আজও 3টে লোক। তাহলে লোক পেয়েছে 10খানা করি মাছ। হ্যাঁ হুম, হবে। আবার এই ট্রাক্টর দিয়ে নিয়ে যেতে হবে, হ্যাঁ, একটা দিয়ে নিয়ে যেতে হবে, ওই জন্য ওখানে আবার কেটে সাইজ করে কাটতে হবে, অত বড় বড় মাছটা লাগবে না। না বলছেন কেটে খুঁটি করবে, বাতা করবে, দিয়ে তারপরে খুঁটি বাতা আবার বাঁধতে হবে। আমিও তো সেটাই বলছিলাম যে তো বিশাল খাটনি। হ্যাঁ, কই গেনাদাদের তো নেই বাঁশ দেওয়া, হ্যাঁ, বাঁশ দেওয়া। অত মাছ ওই 2-1টা যেটা নেহাতি হয়তো সেইটাও ক্ষতি দেয়। হ্যাঁ, কেন? হ্যাঁ, কি? বাড়ি চলে এসেছি, তাই এই পর্ব এখানেই শেষ করলাম। সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পর্ব ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বাই।